দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নতুন করে দর সমন্বয়ের দাবি এলপিজি ব্যবসায়ীদের। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে সারা দেশে সরবরাহ ও বিক্রি বন্ধের হুমকি। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার ঘোষণা এনবিআর চেয়ারম্যানের। সব ধরনের কর ভ্যাট রিফান্ড অনলাইন ভিত্তিক করার উদ্যোগ। কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি ফেরার ফল বলছেন সংশ্লিষ্টরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। এলপি গ্যাসের দাম নতুন করে সমন্বয় ও প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। অন্যথায় বৃহস্পতিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। বুধবার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় সংগঠনটি। রান্নায় গ্যাসের চাহিদা পূরণে তিতাসের বাইরে ব্যবহার হয় এলপিজি। সপ্তাহ দুয়েক ধরে যার তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে রাজধানীতে যারা শুধু রান্নার কাজে এলপিজি ব্যবহার করেন তারাই পড়ছেন বিড়ম্বনায়। হন্যে হয়ে খুঁজেও পাচ্ছেন না সিলিন্ডার। আর সরবরাহ লাইনে সংকট থাকায় তিতাস গ্যাসের ব্যবহারকারীরাও বাধ্য হয়ে ঝুঁকছেন এলপিজিতে। সেখানেও মিলছে না সমাধান। আমার আজকে শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি গ্যাস পাইতেছি না। বিগত 3 ঘন্টা ধরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, যেই দোকানে যাচ্ছি বলে গ্যাস নাই। ডাবল বার্নার একটা, সিঙ্গেল বার্নার একটা, এই তিনটার একটাতেও কোনো গ্যাস থাকে না। আমরা বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতেছি। তাহলে আমার প্রশ্ন হলো, কেনই বা আপনার তিতাস গ্যাস দিচ্ছে, আর কেনই বা আপনার হচ্ছে যে সিলিন্ডার ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে? গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন পরিবেশকরাও। তাদের হিসাবে দেশের 27টি বাণিজ্যিক প্রতিষ্ঠান 5.5 কোটি সিলিন্ডার বাজারজাত করে। বর্তমানে যা নেমেছে 1.25 কোটিতে। ফলে মোট চাহিদার 60% পূরণ করা সম্ভব হচ্ছে না পরিবেশকদের, যার প্রভাবে খরচ বাড়ছে তাদের, শিকার হচ্ছেন হয়রানি আর জরিমানার। এত দামে বাসা বাড়িতে গ্যাস দেওয়া খুব কষ্টদায়ক। তারপরে আবার হলো আপনার ভোক্তা অধিদপ্তর যেভাবে জরিমানা করতেছে, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তো এই জরিমানা দিয়ে টিকতে পারবো না। যে এখান থেকে গ্যাস কিনে আনি, ওরা পাইকারি বিক্রি করে অনেক বেশি। 2000 টাকা যদি বিক্রি করে তাহলে আমাদের 2100 টাকা কেনা পড়ে। আমরা যদি 2100 টাকা যদি বিক্রি করি তাহলে কাস্টমারের বলে যে 1200 টাকা সরকারি নির্ধারণ করছে, আপনারা এত বেশি কেন? সেজন্য আমরা কিনেও না, বিক্রিও করি। এমন বাস্তবতায় বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এলপি গ্যাস ব্যবহারকারী সমিতির নেতারা। জানান, বিইআরসির মূল্য ঘোষণার পরেও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একাধিকবার গ্যাসের দাম বাড়ায়, যার সমাধানে বিইআরসিকে চিঠি দেওয়া হলেও এর সুফল মেলেনি। ফলে বাধ্য হয়ে বাড়তি দরে এলপিজি বিক্রি করতে হচ্ছে তাদের, পড়তে হচ্ছে তদারকি সংস্থার অভিযানের মুখে। এমন বাস্তবতায় নতুন করে দর সমন্বয়ের দাবি তাদের। অন্যথায় বৃহস্পতিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিআরসি কর্তৃক পরিবেশকদের সমন্বয়ে নতুন করে মূল্য সমন্বয় না করা হয় এবং প্রশাসন কর্তৃক পরিবেশ হয়রানি বন্ধ এবং জরিমানা বন্ধ করা না হয়, তাহলে আগামী 8ই জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ এবং বিপণী বন্ধ থাকিবে। আমদানি করতে না পারায় দেশের বেশিরভাগ গ্যাস কোম্পানি এখন বন্ধ। ফলে এসব প্রতিষ্ঠানের পরিবেশকরা গ্যাস সরবরাহ করতে পারছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আইন পরিবর্তন করে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে, এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বুধবার রাজধানীতে রাজস্ব ভবনে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আয়কর, কাস্টমস, শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড ও ধাপে ধাপে অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘ প্রত্যাশার পর ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটালাইজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ধীরগতির কাগজ নির্ভর ও দুর্নীতিপ্রবণ ম্যানুয়াল পদ্ধতির অবসান হলো। এখন থেকে ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড পাবেন 10 কার্যদিবসের মধ্যে, যেখানে আগে সময় লাগত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। রাজস্ব ভবনে আয়োজিত ভ্যাট রিফান্ড অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে মোট রিফান্ড আটকে আছে 4000 কোটি টাকা, যার মধ্যে ভ্যাট 1500 কোটি, আয়কর ও কাস্টম শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড আটকে আছে 2500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এসব রিফান্ডও অনলাইনে ফেরত দেয়া হবে, যা সরাসরি চলে যাবে ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। এরপরে কাজগুলো হচ্ছে আমাদের এন্ডে। আমরা যখন দেখবো যে হ্যাঁ ওনার এই রিফান্ড দিতে কোনো সমস্যা নেই, আমরা যদি স্বচ্ছ প্রক্রিয়া যদি দিতে পারি, যেহেতু আমরা বেশি ট্যাক্স নেই, বেশি ভ্যাট নেই, নানা রকমের টিডিএস নেই, বিডিএস নেই, অ্যাডভান্স ট্রেড ভ্যাট নেই, ফলে এখানে ফেরতের একটা প্রক্রিয়া আছে এবং এটাকে
নির্ঝঞ্ঝাট করাটাই হলো আমাদের মূল কাজ। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আইন পরিবর্তন করে আগামী অর্থ বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। করজালের পরিসর বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্সের আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। প্রত্যেক ট্যাক্সপার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড মানে যে অতিরিক্ত টাকাটা হয় এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্সপারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে, কমপ্লায়েন্সও বাড়বে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। শেয়ার সূচক ডিএসএক্স 39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,992-তে। হাত বদল হয়েছে 465 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 193টির, কমেছে 131টির, আর অপরিবর্তিত আছে 64টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স অ্যারাউন্ড 39 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4,993 পয়েন্টসে। পাশাপাশি মার্কেট টার্নওভার ছিল প্রায় 500 কোটি টাকার মতো। পার্সেন্টেজের দিক থেকে আজকে অলমোস্ট 50% কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে, কমেছে 34%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 16% কোম্পানির প্রাইসের। সেক্টরের দিক থেকে আজকে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি ইন্ডেক্সে কন্ট্রিবিউট করেছে মারিকো। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এ আবারও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সদ্য বিদায়ী বছরে 34 লাখ কন্টেইনার এবং 1,34,00,000 পণ্য হ্যান্ডলিং হয়েছে এই বন্দর দিয়ে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসার ফলেই এই অর্জন বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ। গত বছরের রাজনৈতিক অনিশ্চয়তা, আন্দোলন, শুল্ক বৃদ্ধি সহ নানা নীতিগত পরিবর্তনের সংকট কাটিয়ে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এ বন্দর। বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 20 ফুট আকারের 34,09,069টি, আর কার্গো 13,81,51,812 টন। এ সময় জাহাজ হ্যান্ডলিং হয়েছে 4,273টি। ফলে এই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে 4.07%, কার্গো হ্যান্ডলিংয়ে 11.43% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে 10.50% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছর আমরা 124 মিলিয়ন মেট্রিক টন আপনার কার্গো হ্যান্ডেল করেছিলাম, এবারে এটা হয়ে গেছে 138 মিলিয়ন মেট্রিক টন। ঠিক একইভাবে কন্টেনার গত বছর আমরা 3.27 মিলিয়ন টিউস করেছিলাম, এবার এটা হয়ে গেছে 3.4 মিলিয়ন টিউস, যেটা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। এটা একটা নতুন বেঞ্চমার্ক আমাদের তৈরি হয়েছে। আমাদের জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল আগে আপনার 2.7 ডেজ, সেটা এখন আমাদের 2.4 ডেজে চলে আসছে। কাস্টমস প্রক্রিয়া সহজ করার পাশাপাশি পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে বন্দর। সেই সাথে বন্দরে পণ্য নিতে আসা পরিবহন ব্যবস্থায় এসেছে পরিবর্তন। এতেই গতি বেড়েছে এর কার্যক্রমে, যাতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাড়বে আশা বন্দর চেয়ারম্যানের। আগে ধরেন আপনার যে হলিডেসে আপনার ট্রাক হ্যান্ডলিং অনেক কম হতো, এখন বেড়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা ভিতরে স্ট্যাক ইয়ার্ড করেছি, বিশেষ করে এক্সপোর্ট কার্গোগুলো আগের থেকেই স্ট্যাক ইয়ার্ডে থাকবে। যখনই জাহাজ আসবে আনলোড করে সে ওখান থেকেই লোড করে চলে যাবে। তাহলে হয় কি, ট্রাক যে আগে গিয়ে লাইন দিয়ে থাকতো ওইটা এখন থাকা লাগে না, বুঝতে পারছেন। এই যে এই স্ট্যাক ইয়ার্ডের ম্যানেজমেন্টের কারণেও অনেক আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। বন্দরের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরাও। 2-1 বছরের মধ্যে এই বিষয়টা আরও চাঙ্গা হবে, অর্থনীতি অনেক চাঙ্গা হবে, আমাদের বিভিন্ন ইকোনমিক জোনগুলো অনেক চাঙ্গা হয়ে উঠবে, এবং সেটা চট্টগ্রাম বন্দরে প্রায় আমরা যেটা মনে করি 2030-এর মধ্যে 5 মিলিয়ন টিউজ কন্টেনার হ্যান্ডেল হবে, সেটা করতে সক্ষম হবে। আমরাও চট্টগ্রাম বন্দরের সাথে গর্বিত যে আমরা চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের একটা মেজরিটি অংশের সাথে সম্পৃক্ত রয়েছি, এবং আমরা মনে করি যে আমাদের যে কার্যধারা অব্যাহত আছে এটা যদি ভবিষ্যতেও অবারিত থাকে তাহলে দেশের বাণিজ্যের যে প্রবৃদ্ধি সেটা আমরা হ্যান্ডলিং করতে সক্ষম হব।
এই বছর বন্দরের রাজস্ব আয় হয়েছে ৫,৪৬০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.55% বেশি। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ি এখন তৈরি হচ্ছে ফরিদপুরে। এরই মধ্য দিয়ে জেলার আলফাডাঙ্গায় শুরু হয়েছে জামদানির নতুন গল্প। আর এই গল্পের কেন্দ্রে কারিগর উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান। ফরিদপুর জেলা রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকাই জামদানির যাত্রা শুরু সেই মুঘল আমলে। ইতিহাস বলে শীতলক্ষার পারের তাঁতিরা তৈরি করতেন ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি। প্রচলিত সেই ধারণা ভেঙে জামদানি এখন তৈরি হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতির পাড়ের প্রত্যন্ত গ্রাম পানাইলে। এর উদ্যোক্তা ওই গ্রামেরই মোস্তাফিজুর রহমান। জীবিকার তাগিদে মাত্র ১৬ বছর বয়সে ঢাকায় যান মোস্তাফিজুর রহমান। জামদানি কারিগরদের কাছে শেখেন শাড়ি তৈরির কলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জামদানি কারখানায় কাজ করেন ১৪ বছর। ২০২১ সালে গ্রামে ফিরে শুরু করেন জামদানি তৈরির কাজ। বর্তমানে তার বাড়িতে ৬টি তাঁতে কাজ করছেন ১২ জামদানি কারিগর। মোটামুটি ভালোই কাজ শিখছি, শিখার পরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছি। শিখা অবস্থায় একটু কষ্ট হয়েছে, আর এই যে এখন শিখে গেছি, তো এখন মাসে আমার ৩০-২৫ হাজার টাকা আমার স্যালারি হয়। আমার এত পরিশ্রম করা লাগে না, ছোটখাটো কাজগুলো করি, তাইতে আমার যে টাকাটা পাই সেই টাকাতে আমার সংসার ভালোভাবে চলে যায়। কাজ করে আমার স্বামীকেও আমি হেল্প করতে পারতেছি, আমার বাচ্চা, আমার সংসার খুব ভালো মতো চালাইতে পারতেছি। মোস্তাফিজুর রহমানের কারখানায় একটি জামদানি তৈরিতে সর্বনিম্ন সময় লাগে ১০ দিন। মূলত নকশার উপরে নির্ভর করে তৈরির সময়, পরে গুণগত মানের উপর ভিত্তি করে ধরা হয় দাম। এক একটি শাড়ি বিক্রি হয় ১০ থেকে ৪০ হাজার টাকায়। ১২,০০০ বা ১৫,০০০ টাকার মতন এক একটা শাড়ি বিক্রি করা যায়। আর বাজার চাহিদা যেটা, বাজার চাহিদা এই শাড়িগুলো তো হাতে তৈরি হয় বিদায় এই শাড়িগুলোর বাজার চাহিদা অনেক বেশি। আমরা অন্য জায়গায় কাজ করছি, আমাদের ছেলে মেয়েরা যাতে আমাদের এই কাজটা ধরে রাখতে পারে, ওরা যাতে আমাদের মতন ওরা যাতে অন্যর অধীনে না থাকে, নিজের অধীনে নিজের কাজটা গুছিয়ে করতে পারে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে মোস্তাফিজুর রহমানের জামদানি কারখানা একাধিকবার পরিদর্শন করা হয়েছে। এই কারখানায় তৈরি জামদানি সোনারগাঁয়ের জামদানির মতোই নিখুঁত বলে জানান এই কর্মকর্তা। আমাদের পূর্বে যে জামদানি ছিলেন, যেটা এখন বলি যে সোনারগাঁয়ে জামদানি বলি, রূপগঞ্জে জামদানি বলি, একদম কোয়ালিটি সেম। তাদের মান, গুণগত মান সবকিছুই একদম হুবহু রূপগঞ্জে জামদানি মতো। ঐতিহ্যবাহী জামদানিকে ২০১৩ সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি স্বীকৃতি দেয়। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠল বাংলাদেশের নাম। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও গুনতে হবে মোটা অঙ্কের বাড়তি জামানত। এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে $৫,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৬ লাখ থেকে ১৮.৫ লাখ টাকার মতো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট অঙ্কের জামানত দেওয়ার নিয়ম চালু করে ট্রাম্প প্রশাসন গেল বছরের আগস্ট থেকে। যেসব দেশের নাগরিকদের অবশ্যই $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় ৩ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় 7টি দেশকে যুক্ত করার 1 সপ্তাহ পার না হতেই নতুন করে বাংলাদেশ সহ 25টি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে আরও 6টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কারণে মোট 38টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হলো, যেখানে রয়েছে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এই নীতি আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি B1, B2 ভিসা অর্থাৎ ব্যবসায়ী বা পর্যটন ভিসার যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে $৫,০০০, $10,০০০ বা $15,০০০ বন্ড জমা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ লাখ থেকে ১৮.৫ লাখ টাকা। ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্রে ভিসার অপব্যবহার রোধে নতুন এই ব্যবস্থা চালু করেছে স্টেট ডিপার্টমেন্ট। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে দেশটিতে থাকার সময়সীমা মেনে চলেন। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন তাদের জন্য 3টি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেগুলো হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদি কেউ অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করে বা বের হয় তাহলে তা বন্ডের নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং বন্ডের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকু, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।